হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম ইন্স্যুরেন্স উইজডম চ্যানেলে। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা পড়ছি IC 72 মোটর ইন্স্যুরেন্স চ্যাপ্টার 8, দ্যাট ইজ থার্ড পার্টি লায়াবিলিটি ইন্স্যুরেন্স। এর আগের ভিডিওতে আমরা পড়েছিলাম পার্ট 4 অবধি চ্যাপ্টার 8-এর, আর এই ভিডিওতে আমরা পড়বো পার্ট 5। তো চলো শুরু করা যাক। Who can prefer claims for death or disabilities due to negligence of the driver of a vehicle? মানে যদি কোনো ড্রাইভারের নেগলিজেন্সের জন্য কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে ক্লেম কে করতে পারবে? থার্ড পার্টি ইন্স্যুরেন্সে আমরা জানি যে থার্ড পার্টি সেই ক্লেম করতে পারবে। এখানে সেটাই আর একটু ডিটেলসে বলা হয়েছে যে থার্ড পার্টির মধ্যে কারা কারা পড়ছে। দেখো, পেডেস্ট্রিয়ান ইজ অবভিয়াসলি থার্ড পার্টি। ফেয়ার পেইং প্যাসেঞ্জার, মানে ধরো কোনো পাবলিক ভেহিকেলে যারা প্যাসেঞ্জার যাচ্ছে, যারা ফেয়ার পেইং, তাদের যদি কোনো লস হয় তারা থার্ড পার্টি হিসেবে ট্রিটেড হবে এবং তারা ক্লেম করবে। নন ফেয়ার পেইং প্যাসেঞ্জার, যারা ফেয়ার পেইং নয়, তাদেরও যদি কোনো লস হয় তারাও থার্ড পার্টি হিসেবে ক্লেম করতে পারে। পার্সনস ট্রাভেলিং ইন আদার ভেহিকেল, অন্য কোনো ভেহিকেলে যারা পার্সন রয়েছে তাদের আর একটা ভেহিকেলের নেগলিজেন্ট অ্যাক্টের জন্য যদি কোনো ইনজুরি হয় তাহলে তারাও অ্যাজ আ থার্ড পার্টি ট্রিটেড হবে এবং তারাও ক্লেম করতে পারবে। আর একটা হচ্ছে চিলড্রেন, অবশ্যই রাস্তার কোনো যদি চিলড্রেনের কোনো ইনজুরি বা ডেথ হয় তাহলে সেও অ্যাজ এ থার্ড পার্টি ট্রিটেড হবে। ওকে, নেক্সট আমরা দেখবো ডক্ট্রিন অফ রেস ইপসা লকিউটার। রেস ইপসা লকিউটার মিনস দ্য অ্যাক্সিডেন্ট স্পিক্স ফর ইটসেলফ, মানে এমন একটা অ্যাক্সিডেন্ট যেখানে সেই অ্যাক্সিডেন্টটা দেখেই বোঝা যাচ্ছে যে কি কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে, এটা আলাদা করে কোনো কিছু প্রুফের দরকার নেই, সেটাকেই বলা হচ্ছে ডক্ট্রিন অফ রেস ইপসা লকিউটার। বলছে ইন আদার কেসেস দ্য বার্ডেন অফ এস্টাবলিশিং নেগলিজেন্স ইন আ মোটর ভেহিকেল অ্যাক্সিডেন্ট ক্লেম ফর কম্পেনসেশন লাইজ অন দ্য ক্লেমেন্ট। This burden is considerably lessened by the application of the maxim res ipsa loquitur, means that the accident speaks for itself or tells its own story. তাহলে জেনারেলি কি হয়, কোনো অ্যাক্সিডেন্টে যদি কোনো থার্ড পার্টির কোনো লস হয় তাহলে সেই অ্যাক্সিডেন্টের জন্য যে অন্য কেউ দায়ী ছিল, মানে অন্য কোনো মোটর ভেহিকেলের নেগলিজেন্ট অ্যাক্টের জন্য এই অ্যাক্সিডেন্টটা হয়েছে, এটা প্রুভ করার লায়াবিলিটি থাকে সেই ভিকটিমের। কিন্তু এই ক্ষেত্রে সেই লায়াবিলিটিটা থাকছে না, অতটা অনেকটা কমে যাচ্ছে, কারণ অ্যাক্সিডেন্টটা দেখেই বোঝা যাচ্ছে যে কি কারণে অ্যাক্সিডেন্টটা হতে পারে। যেমন ধরো কোনো মানুষ ধরো ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছে, এবার সেখানে উঠে গিয়ে কোনো মোটর ভেহিকেল তাকে ধাক্কা মেরেছে, যার ফলে তার ইনজুরি হয়েছে। এবার এই অ্যাক্সিডেন্টটা এই কেসে দেখেই বোঝা যাচ্ছে যে এখানে ওই ভিকটিমের কোনোই নেগলিজেন্ট অ্যাক্ট নেই, তার কোনোই দোষ নেই, পুরো দোষটাই হচ্ছে মোটর ভেহিকেলের যে ড্রাইভার তার। ঠিক আছে, কারণ সে ফুটপাথ দিয়েই হাঁটছিল ভিকটিম, সে ফুটপাথ দিয়ে হাঁটাটাই তার জন্য সেফ, সেটাই তার রুল, সে তার রুল ভায়োলেট করেনি, কিন্তু তা সত্ত্বেও মোটর ভেহিকেল তার ফুটপাথে উঠে তাকে ধাক্কা মেরেছে। বলছে দ্য ডক্ট্রিন অফ রেস ইপসা লকিউটার উড নট অ্যাপ্লাই when the cause of accident is known or where the injured were in full knowledge of the facts and circumstances of the accident। মানে বলা হচ্ছে যে রেস ইপসা লকিউটার এই ডক্ট্রিনটা অ্যাপ্লাই হবে না কখন, যদি কজ অফ অ্যাক্সিডেন্ট জানা থাকে, তাহলে অবশ্যই এটা আর অ্যাপ্লিকেবল হবে না, কারণ এটা দরকার নেই অ্যাপ্লিকেবল হওয়ার, কারণ কজ অফ অ্যাক্সিডেন্টটা জানা রয়েছে, আলাদা করে কোনো কিছু ইমাজিন করে নেওয়ার বা দেখে কোনো কিছু বোঝার দরকার নেই, কজ অফ অ্যাক্সিডেন্ট এক্স্যাক্টলি জানা রয়েছে। বা এরকম যদি কোনো কেস হয় যেখানে ইনজিওর্ড সমস্ত রকম রিস্ক কি আছে সেটা জানার পরেও নিজেকে সেই রিস্কের কাছে এক্সপোজ করেছে, যেরকম ধরো কোনো হাইওয়েতে ধরো সাইকেল চালানো বারণ, কিন্তু কেউ সেখানে সাইকেল চালাচ্ছিল এবং তখন কোনো লরি এসে তাকে ধাক্কা মারে এবং তার ফলে তার ইনজুরি হয়, কিন্তু সেক্ষেত্রে সে বলতে পারবে না যে সে ক্লেম পাবে থার্ড পার্টি, কারণ সে থার্ড পার্টি ক্লেম পাবে না, কারণ তার হাইওয়েতে সাইকেল চালানোই বারণ, সেটা জেনেও সে সাইকেল নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, যার জন্য তার অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু যদিও এই অ্যাক্সিডেন্টটাই যদি নর্মাল রাস্তায় হয়, একটা কোনো সাইকেল ড্রাইভারকে, যদি কোনো বাইসাইকেল রাইডারকে যদি কোনো মোটর ভেহিকেল ধাক্কা মারে, তাহলে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এখানে বাইসাইকেল রাইডারের কোনো নেগলিজেন্সি নেই, নেগলিজেন্সি রয়েছে এখানে মোটর ভেহিকেলের। কিন্তু এই অ্যাক্সিডেন্টটা যদি হাইওয়েতে হয় তখন সেক্ষেত্রে কিন্তু সেখানে আর এই ডক্ট্রিন অফ রেস ইপসা লকিউটার অ্যাপ্লিকেবল হচ্ছে না। ওকে, নেক্সট আমরা দেখব প্রাইমা ফেসি নেগলিজেন্স। কি বলছে দেখো, বলছে অ্যাট ফার্স্ট সাইট দ্য নেগলিজেন্স ইজ অটোমেটিক্যালি এস্টাবলিশড, মানে দেখেই বোঝা যাচ্ছে যে নেগলিজেন্সটা
কার ছিল, নেগলিজেন্স ইজ অটোমেটিক্যালি এস্টাবলিশড অ্যাট দ্য ফার্স্ট সাইট, সেটাই হচ্ছে প্রাইমা ফেসি নেগলিজেন্স। বলছে ইফ ভেহিকেল ক্লাইম্স অন আ পেভমেন্ট কজিং বডিলি ইনজুরি টু পেডেস্ট্রিয়ানস ওয়াকিং অন দ্য ফুটপাথ, then the circumstances indicate that there has been prima facie negligence and the claimants need not prove the negligence। তো এটা আমি আগেই বললাম। তাহলে এরকম কোনো কেস হলে ক্লেমেন্টকে আর আলাদা করে কারণ তার নেগলিজেন্স যে নেই, অন্য মোটর ভেহিকেলের নেগলিজেন্স আছে, এটা আর তাকে প্রুফ করতে হবে না, কারণ এটা দেখেই বোঝা যাচ্ছে যে ফুটপাতে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে মানে অবশ্যই মোটর ভেহিকেলেই নেগলিজেন্ট। নেক্সট হচ্ছে ডিফেন্সেস এগেনস্ট নেগলিজেন্স। মানে ধরো ডিফেন্সটা কে করছে, ডিফেন্স করছে হচ্ছে যার এগেনস্টে ক্লেম করা হচ্ছে। কার এগেনস্টে ক্লেম করা হচ্ছে? যে ভেহিকেল যে ওনার, যে ইনশিওর্ড, তার এগেনস্টে ক্লেম করা হচ্ছে। এবার তার ডিফেন্স করারও কিছু কিছু রুল রয়েছে, কিছু কিছু ক্লজ রয়েছে যে যার আন্ডারে সে ডিফেন্স করতে পারে, যে সে বলতে পারে, দাবি করতে পারে যে না আমার কোনো নেগলিজেন্স ছিল না। সেগুলো কি কি? তার মধ্যে 1 নম্বর হচ্ছে ভলেন্টি নন ফিট ইনজুরিয়া। যেমন কি বলছে, আ পারসন হু নোয়িংলি অ্যান্ড ভলেন্টারিলি কনসেন্টস টু আ রিস্ক ক্যানট লেটার সু ফর এনি রেজাল্টিং হার্ম। যেটা আমি অলরেডি বললাম যে কোনো পারসন একটা জায়গায় রিস্ক রয়েছে সেটা জেনেও সেই রিস্কের প্রতি নিজেকে এক্সপোজ করছে, তাহলে এবং সেই তার সাথে যদি সেই অ্যাক্সিডেন্টটা হয় তারপরে কিন্তু তখন ভেহিকেল যে ওনার সে বলবে যে এখানে আমার কোনো দোষ ছিল না, কারণ যে ভিকটিম সে সবকিছু জেনেই এই রিস্কের কাছে নিজেকে এক্সপোজ করেছে, যেরকম আমি বললাম হাইওয়ের এক্সাম্পলটা। নেক্সট হচ্ছে দেখো ইনএভিটেবল অ্যাক্সিডেন্ট। ইনএভিটেবল মানে কি? যেটা অপ্রতিরোধ্য, যেটাকে প্রতিরোধ করা যাচ্ছে না। Inevitable accident is an accident which occurs despite ordinary care, caution and skill। মানে অর্ডিনারি কেয়ার, কশন এবং স্কিল সবকিছুই ড্রাইভার বা ওনার মেনটেন করেছিল, তা সত্ত্বেও অ্যাক্সিডেন্টটা হয়েছে, সেক্ষেত্রে বলা হবে যে এটা একটা ইনএভিটেবল অ্যাক্সিডেন্ট। এটাকে আটকানো মানে অপ্রতিরোধ্য, এটাকে আটকানো কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু এটা প্রুফ করার যে সমস্ত রকম অর্ডিনারি কেয়ার, কশন এবং স্কিল যে মেনটেন করা হয়েছে সেটা প্রুফ করার বার্ডেনও কিন্তু ড্রাইভারের বা ওনারের। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো অ্যাক্ট অফ গড। অ্যাক্ট অফ গড মানে ধরো কোনো ন্যাচারাল কোনো ইভেন্টস সাচ অ্যাজ টর্নেডো, ফ্লাড অর সুনামি নট কজড অর কন্ট্রোলড বাই হিউম্যান। মানে এখানে মানুষের কোনো হাত নেই, তাহলে সেটার কারণে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় এবং তার জন্য যদি কোনো থার্ড পার্টির লস হয় তাহলে সেটাও ইনশিওর্ডের দোষ নয়। নেক্সট হচ্ছে ইমার্জেন্সি পারপাস। কি বলছে দেখো, বলছে যে ইফ the injury is caused to a person who has placed himself in a situation of imminent danger to himself, no negligence will be attributed। মানে ধরো কোনো একটা বাসের সামনে হঠাৎ করে কোনো একটা পেডেস্ট্রিয়ান চলে এলো, কোনো একটা লোক হেঁটে চলে এলো, এবার সেই লোকটাকে বাঁচাতে গিয়ে বাসটাকে হয়তো একদিকে টার্ন নিতে হলো ইমার্জেন্সিতে, এবার সেই টার্নটা নেওয়ার কারণে ওই বাঁ দিকে টার্ন নিয়ে সে অন্য কাউকে একটা ধাক্কা মেরে দিল, তার ইনজুরি হয়ে গেল। তাহলে তখন বাসের যে ড্রাইভার সে বলবে যে এটা আমার কোনো নেগলিজেন্ট অ্যাক্টের জন্য হয়নি, ওই লোকটাকে বাঁচানোর জন্য আমি এদিকে টার্ন নিয়েছিলাম এবং তাতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তাহলে সেখানেও কিন্তু তার একটা ডিফেন্স থাকছে এরকম কোনো কেস হলে। নেক্সট হচ্ছে ভিকারিয়াস লায়াবিলিটি। ভিকারিয়াস মিনস দ্যাট টেক্স অর সাপ্লাইজ দ্য প্লেস অফ অ্যানাদার। মানে একজনের জন্য অন্যজন লায়াবেল হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, সেটাই হচ্ছে ভিকারিয়াস লায়াবিলিটি। ওকে, দিস লায়াবিলিটি মেক্স ওয়ান পার্টি রেসপন্সিবল ফর দ্য অ্যাকশন অফ অ্যানাদার ডিউ টু আ স্পেশাল রিলেশনশিপ। কিসের জন্য একজনের অ্যাক্টের জন্য অন্যজন রেসপন্সিবল হচ্ছে? কারণ তাদের মধ্যে একটা স্পেশাল রিলেশনশিপ রয়েছে। কি ধরনের রিলেশনশিপ দেখো, বলছে ভিকারিয়াস লায়াবিলিটি অ্যারাইজেস ডিউ টু আ স্পেসিফিক রিলেশনশিপ সাচ অ্যাজ এমপ্লয়ার এমপ্লয়ি। মানে ধরো কোনো বাস ওনার হতে পারে বা কোনো মোটর ভেহিকেল ওনার তার গাড়িটাকে চালানোর জন্য একজন ড্রাইভারকে অ্যাপয়েন্ট করেছে, মানে ড্রাইভারকে এমপ্লয়ি হিসেবে রেখেছে। এবার ড্রাইভারের নেগলিজেন্ট অ্যাক্টের জন্য কোনো অ্যাক্সিডেন্ট হলো, তাহলে কিন্তু সেই যে ওনার সেও কিন্তু ভিকারিয়াসলি লায়াবেল হয়ে যাবে। ঠিক আছে, সে বলতে পারবে না যে না এটা ড্রাইভারের নেগলিজেন্ট অ্যাক্টের জন্য হয়েছে, আমি ওই স্পটে ছিলাম না বা আমি এখানে কোনোভাবেই যুক্ত নই, সুতরাং আমার কোনো লায়াবিলিটি নেই, এটা বলা যাবে না। সেই যে ওনার
তার নামেই ইন্স্যুরেন্স করা রয়েছে, সেই ইনস্যুরড, হি ইজ ভিকারিয়াসলি লায়াবল। ওকে, এখানে দেখো কি বলছে, ওনার অ্যান্ড ড্রাইভার জয়েন্ট টর্ট ফিজার ইন মোটর অ্যাক্সিডেন্ট। বলছে বোথ দ্য ওনার অ্যান্ড ড্রাইভার আর জয়েন্ট টর্ট ফিজার্স। টর্ট ফিজার্স মানে কি দুজনেই দায়ী, দুজনেই লায়াবল। ইন মোটর অ্যাক্সিডেন্ট দ্য প্রাইমারি লায়াবিলিটি ইজ দ্যাট অফ দ্য ড্রাইভার অ্যান্ড ওয়ান্স দ্য ড্রাইভার ইজ ফাউন্ড নেগলিজেন্ট দ্য ওনার ইজ ভিকারিয়াসলি লায়াবল। ওকে, ওনার উইল বি ভিকারিয়াসলি লায়াবল ইফ দ্য ড্রাইভার ইজ ফাউন্ড নেগলিজেন্ট। ঠিক আছে, এবং ধরো যে অ্যাপ্লিকেন্ট সে কিন্তু দুজনের কারোর যে কোনো একজনের এগেনস্টেই ক্লেম করতে পারবে। ঠিক আছে, সে ড্রাইভারের এগেনস্টেও কেস করতে পারবে, সেটাও কোর্টে মান্যতা পাবে, সে ওনারের এগেনস্টেও কেস করতে পারবে, আবার সে দুজনের এগেনস্টে জয়েন্টলিও কেস করতে পারবে। দ্য লায়াবিলিটি অফ ওনার অ্যান্ড ড্রাইভার বিং জয়েন্ট অর টর্টফিজার ইজ জয়েন্ট অ্যান্ড সেভারেল, মানে দুজনেই একসঙ্গেও লায়াবেল, আবার দুজনে আলাদা আলাদাভাবেও এই অ্যাক্সিডেন্টের জন্য লায়াবেল। অ্যান্ড অ্যাপ্লিকেন্ট ইজ এন্টাইটেলড টু রিকভার দ্য কম্পেনসেশন ফ্রম ড্রাইভার টু। ওকে, ড্রাইভারের এগেনস্টেও সে ক্লেম করতে পারবে। নেক্সট হচ্ছে ল্যাটেন্ট ডিফেক্ট ইন দ্য মেশিন, মানে on question of negligence it is often pleaded by the tortfeasor that the accident was not caused by their negligence but due to latent defect in the machine। মানে অনেক সময় এই এরকম কোনো অ্যাক্সিডেন্ট হলে ওনার এবং ড্রাইভার বলে থাকে যে এই অ্যাক্সিডেন্টের জন্য তাদের কোনো দোষ নেই, এটার জন্য দোষ হচ্ছে কার, ল্যাটেন্ট ডিফেক্ট ইন দ্য মেশিন, মানে ডিউ টু রিজনেবল কেয়ার মেশিনের কোনো একটা পার্ট ম্যালফাংশনিং করেছে, সেই জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে। কিন্তু সেটা প্রুফ করার লায়াবিলিটিও হচ্ছে সেই টর্টফিজারের, মানে ড্রাইভার এবং তার ওনারের ওটা প্রুফ করতে হবে যে তারা যদিও রেগুলার কেয়ার করতো, রেগুলার মেনটেনেন্স করতো, তা সত্ত্বেও একটা পার্ট ম্যালফাংশন হয়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে। ঠিক আছে, নেক্সট আমরা পড়বো হচ্ছে কন্ট্রিবিউটরি নেগলিজেন্স। এটা খুব ইম্পর্টেন্ট। কন্ট্রিবিউটরি নেগলিজেন্স কাকে বলে? দেখো, এক কথায় দ্য প্লেন্টিফ হিমসেলফ হ্যাজ কন্ট্রিবিউটেড টু দ্য অ্যাক্সিডেন্ট। প্লেন্টিফ মানে কি, আমরা আগের পার্টে পড়েছি, আগের ভিডিওতে, যে মোটর ক্লেমে দুটো পার্টি থাকে, একটা হচ্ছে প্লেন্টিফ, একটা হচ্ছে ডিফেন্ডেন্ট। প্লেন্টিফকে যে ভিকটিম, সে বা তার যারা রিপ্রেজেন্টেটিভ, ধরো ভিকটিম মারা গেল, তাহলে ভিকটিম নেই কিন্তু তার রিপ্রেজেন্টেটিভ রয়েছে, সেই পার্টিটা হচ্ছে ভিকটিম পার্টি, হচ্ছে প্লেন্টিফ। আর ডিফেন্ডেন্ট মানে হচ্ছে যার এগেনস্টে ক্লেম করা হচ্ছে। কার এগেনস্টে ক্লেম করা হচ্ছে? যে ভেহিকেলের ওনার ভেহিকেলের ড্রাইভার হতে পারে, ওনার হতে পারে, তার ইনসিওরার, এরা হচ্ছে ডিফেন্ডেন্ট। ওকে, ডিফেন্ডেন্ট। তাহলে এই প্লেন্টিফ হিমসেলফ হ্যাজ কন্ট্রিবিউটেড টু দ্য অ্যাক্সিডেন্ট, যদি এরকম কোনো অ্যাক্সিডেন্ট হয় সেটাকে বলা হচ্ছে কন্ট্রিবিউটরি নেগলিজেন্স। দেখো, নামটা থেকেই বোঝা যাচ্ছে যে এখানে এই অ্যাক্সিডেন্টটার জন্য শুধুমাত্র ড্রাইভারের দোষ নয়, এখানে ভিকটিম নিজেও কন্ট্রিবিউট করেছে। মানে ধরো কোনো একটা সিগনালে হয়তো গ্রিন ছিল, সে তা সত্ত্বেও তার সামনে কোনো একজন চলে আসে, এবার ড্রাইভার ধাক্কা মেরে দেয়, তাহলে এখানে বলতে হবে যে ভিকটিমের নিজেরও এখানে দোষ রয়েছে, তারও নেগলিজেন্সই রয়েছে। আর একটা নেগলিজেন্স আমরা পড়বো, একটা হচ্ছে কম্পোজিট নেগলিজেন্স। ঠিক এর উল্টো, মানে এখানে প্লেন্টিফের কোনো তোমার কন্ট্রিবিউশন নেই এই অ্যাক্সিডেন্টটার জন্য, সেটাকে বলা হচ্ছে কম্পোজিট নেগলিজেন্স। In case of composite negligence, the plaintiff himself has no hand in the occurrence of the accident. Okay. বলছে if it is a case of composite negligence, then no reduction in compensation payable to a claimant would occur, whereas in contributory negligence, the claimant's compensation would be reduced in proportion to his share in the negligent act. তাহলে কি বলা হয়েছে, যে কম্পোজিট নেগলিজেন্সের ক্ষেত্রে ভিকটিমের বা প্লেন্টিফের কোনো কন্ট্রিবিউশন নেই অ্যাক্সিডেন্টটা হওয়ার জন্য, সুতরাং এক্ষেত্রে যে কম্পেনসেশনটা, যে জাজমেন্টটা আসবে সেখান থেকে কোনো রিডাকশন হবে না, পুরোটাই সে পেয়েবেল হবে। কিন্তু কন্ট্রিবিউটরি নেগলিজেন্সের ক্ষেত্রে যেহেতু প্লেন্টিফের নিজেরও কন্ট্রিবিউশন আছে অ্যাক্সিডেন্টটা হওয়ার জন্য, সে কারণে একটা পোর্শন বা একটা পার্সেন্টেজ তার কম্পেনসেশন থেকে বাদ হয়ে যাবে। তো এই পার্সেন্টেজটা ডিটারমাইন করবে কে? কোর্ট। বা ধরো অনেক সময় এরকমও হয় কম্পোজিট নেগলিজেন্সের ক্ষেত্রে, যে হয়তো তোমার এ এবং বি দুজনের নেগলিজেন্স অ্যাক্টের জন্য জেড এর একটা কোনো ক্ষতি হলো, জেড হচ্ছে ভিকটিম, এখানে তার কোনো কন্ট্রিবিউশন নেই, কিন্তু এ এবং বি দুটো ভেহিকেলের নেগলিজেন্ট অ্যাক্টের জন্য
জেড এর কোনো ক্ষতি হলো, তাহলে এক্ষেত্রেও কে কতটা কম্পেনসেট করবে, কার এ এবং বি কার কতটা কে কোন রেশিওতে কম্পেনসেট করবে, সেটাও কিন্তু ডিসিশন নেবে হচ্ছে কোর্ট। বিভিন্ন কেস ওয়াইজ বিভিন্ন রকম সবকিছু সব দিক ভ্যারি করে কেস বেসিসে এটা ডিসিশন নেবে কোর্ট। ওকে, তাহলে আজকে এতটাই। তোমরা যারা ভিডিওটা পুরোটা দেখলে আশা করি তাদের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে সেটা কমেন্ট করে জানিও, আর ভিডিওটাকে অবশ্যই লাইক করো, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে কি হবে, এর পরের যে ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে যাবে, এবং লাইক করলে আমি আরও নতুন ভিডিও বানাতে মোটিভেটেড হতে পারবো। তাহলে চলো, দেখা হচ্ছে পরের পার্টে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।